এবং মানে এটা কোথাও গিয়ে আমার ফিল হয়েছে যে আমি খুব একটা ভুল কাজ করেছি লাইফে, খুব একটা খারাপ কাজ কিছু করে ফেলেছি। মানে আমার যে জার্নিটা 2006 সালে নোকিয়া 6600 দিয়ে শুরু হয়েছিল, সেই জার্নিটা আজকে অবধি চলছে নিকন Z8 এর সাথে। লাইফ লেসন স্টুডিওর পক্ষ থেকে আজ আমরা আবার একটি সফলতার গল্প নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকে সফলতার গল্পটি একটু অন্যরকম, একটু মোটিভেশনাল গল্প। আজকে আমরা যার কাছে এসেছি তিনি নাকি এমটেক পাস। তিনি এমটেক করেও TCS-এর মতন IT প্রতিষ্ঠানের অফার লেটার ত্যাগ করে নিজের প্যাশনকে ফলো করার জন্য ফটোগ্রাফি বেছে নিয়েছিলেন। ঘটনাটি 2013 সালের। আজ 11 বছর পর কলকাতার বুকে তিনি নিজেকে একজন প্রতিষ্ঠিত ফটোগ্রাফার হিসাবে মেলে ধরেছেন। আজ নাকি তার স্টুডিওতে 50-এরও অধিক কর্মী কর্মরত। আজ আমাদের সাথে আছেন ঋক বিশ্বাস। চলুন তার মুখ থেকে শুনে নেব তার সফলতার যাত্রার গল্প, আর তার কাছ থেকে শুনে নেব যে মানুষ কিভাবে তার প্যাশনকে ফলো করে সফলতার শিখরে পৌঁছাতে পারে। নমস্কার ঋক বাবু, কেমন আছেন? নমস্কার, আমি খুব ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আচ্ছা, আমরা জানি আপনি এমটেক করেছেন। তো এমটেক করার পরে মানুষের ইচ্ছা থাকে কোনো IT প্রতিষ্ঠানে কাজ করব বা নিজে কোনো সফটওয়্যার কোম্পানি খুলব। তো এমটেক করার পরে আপনি ফটোগ্রাফি পেশায় কেন? এটার একটা লম্বা গল্প আছে। বেসিক্যালি ফটোগ্রাফিটা আমার প্যাশন, তো সব কিছু শুরু হয়েছিল প্যাশন থেকেই। তো প্রথম যখন আমার ফটোগ্রাফিটা আমি শুরু করেছিলাম, মানে কখনো প্রফেশনাল ফটোগ্রাফার হব এটা ভেবে করিনি, ভালোবাসার থেকে শুরু করেছিলাম এবং সেখান থেকে সেই ভালোবাসার থেকেই প্যাশন থেকে এটা আমার প্রফেশনে পরিবর্তন হয়ে গেছে। তো বেসিক্যালি প্যাশনটা ছিল বলে এই প্রফেশনে আসা, এরকম নয় যে প্রফেশন করবো বলে এসেছিলাম, প্যাশন থেকে এটা প্রফেশনে এসেছি। আচ্ছা, আপনি বললেন প্যাশন থেকে এসেছেন, তো আপনি প্যাশন হিসাবে নিজের ফটোগ্রাফি কবে থেকে স্টার্ট করেছিলেন? দেখুন, প্যাশন হিসেবে যদি ফটোগ্রাফি স্টার্ট করার কথা বলি তাহলে সেটা অনেক আগের থেকেই শুরু হয়েছিল। একদম ছোটোবেলার থেকে আমি অ্যাকচুয়ালি ফটোগ্রাফি প্রচণ্ড ভালোবাসতাম। আর সত্যি কথা বলতে গেলে নিজের সেই ফটোগ্রাফিতে হাতে খড়ি যদি বলি তাহলে মোবাইল ক্যামেরা দিয়ে। সেটা 2006 সালে, মানে আজ থেকে 18 বছর আগের কথা। তখন আমি উচ্চ মাধ্যমিক পাশ করার পরে আমাকে বাবা প্রথম একটা ফোন দিয়ে কিনে দেয়, সেটা হচ্ছে নোকিয়া 6600, যেটা মানে অনেক মানুষ হয়তো রিলেট করতে পারবেন, একটা বড় মোটা ফোন ছিল। তো ওটা দিয়ে আমার প্রথম ফটোগ্রাফি শুরু হয়। তখন আমি ওই পাখি, তারপর গাছপালা, পাতা, মানে এখন প্রত্যেকটা দেখবেন বার্ডিং ফটোগ্রাফি যারা শুরু করে তারা কিন্তু এইভাবেই শুরু করে। তো আমিও এইভাবেই শুরু করেছিলাম, একদম সিম্পল, মানে একদম সাধারণ গল্প, এমন কোনো হাইফাই কোনো গল্প নয়, সেইভাবেই শুরু হয়েছিল। কিন্তু ভালোবাসাটা ছিল, ভালোবাসাটা কন্টিনিউ থেকে গেছে ফটোগ্রাফির প্রতি, যেটা আজকে এখনও অবধি আছে। মানে আমার যে জার্নিটা 2006 সালে নোকিয়া 6600 দিয়ে শুরু হয়েছিল, সেই জার্নিটা আজকে অবধি চলছে নিকন Z8 এর সাথে। আচ্ছা, তাহলে আপনি যখন এই ফটোগ্রাফি নিলে ছোটোবেলা থেকে প্যাশনেট ছিলেন, তাহলে এমটেক কেন করেছিলেন? ফটোগ্রাফির কোনো কোর্সই বেছে নিতে পারতেন। খুব ভালো কোয়েশ্চেন এটা, যে আমি কেন এমটেক করলাম এবং তারপর ফটোগ্রাফিতে গেলাম। রিজনটা হচ্ছে আমি কখনো এটা ভাবিনি যে ফটোগ্রাফিকে আমি প্রফেশন করব। আমি ফটোগ্রাফিটাকে অ্যাজ এ ভালোবাসার জায়গা থেকে দেখেছি, আর অ্যাজ এ প্রফেশন বা লাইফের কেরিয়ারের জন্য, যেটা আমাদের নর্মালি আমরা ভাবি যে ডাক্তার বা ইঞ্জিনিয়ার। তো আমি সেইভাবেই এগিয়েছি এবং সেইভাবেই ইঞ্জিনিয়ারিং করেছি, অ্যান্ড দেন বিটেক এমটেক এগুলো সবই করেছি। কর্পোরেট যে লাইফটা সেটারও একটা দিক আমি দেখে নিয়েছি। তো ফটোগ্রাফিতে তারপরে আসার রিজন প্যাশন থেকে শুরু হয়েছিল, এবং তখনও আমি ভেবেছিলাম যে ফটোগ্রাফি প্যাশন হিসেবে থাকবে। বাট আমি এই প্যাশনটাকে প্রফেশন করার পেছনের রিজন আমার থেকেও বেশি আমি বলবো যে আমাকে যারা ভালোবাসেন সেই মানুষেরা, মানে বলতে পারেন তাদের জন্য, তারা প্রত্যেকটা মানুষ, মানে আমি যখন প্রথম শুরু করি ওয়েডিং ফটোগ্রাফি, হয়তো একটা কাজ করেছি, সেখান থেকে 5টা মানুষ ফোন করেছে, সেই 5টা মানুষ থেকে 25টা মানুষ ফোন করেছে। তো তাদের এই যে ইনকোয়ারি যখন এত আসতে শুরু করে এবং এত কাজের প্রেশার বেড়ে যায়, তখন আমি বুঝতে পারি যে আমার পক্ষে অন্য ক্যারিয়ারটা, যে ক্যারিয়ারটা অ্যাকচুয়ালি ভেবেছিলাম করব, সেটা করা সম্ভব না। আমি তাহলে যেটাকে প্যাশন সেটাকে প্রফেশন করতে হবে আমাকে। তো এর পেছনে আমি যতটা বড় ডিসিশন নিয়েছি, তার থেকে অনেক বড় ডিসিশন আমি বলবো যে আমার যারা ক্লায়েন্ট বা যারা সেই সময় যাদের সাথে আমি কাজ করেছি, তারা আমাকে অ্যাকচুয়ালি প্রফেশনে আসতে অনেক বেশি হেল্প করেছেন। মানে এখানে আমার ভূমিকাটা কম, তাদের ভূমিকাটা অনেক বেশি। তো তাদের ভালোবাসাতেই আজকে আমি এই প্রফেশনে এসেছি এবং এই প্রফেশনটা নিয়ে এখন আমি এগিয়ে যাচ্ছি। আচ্ছা, আপনার প্রথম ফটোগ্রাফি কাজ কোনটা ছিল? এটা আমার কাছে ভীষণ স্পেশাল। প্রথম ফটোগ্রাফির কাজ ছিল 2013 সালের ডিসেম্বর মাসে, যদি আমার ডেটটা ভুল না হয় 15ই ডিসেম্বর মোস্ট প্রবাবলি হবে, হয়তো ডেটটা ভুল বলতে পারি। ব্যারাকপুরে ছিল, তিথিদির কাজ, দিদির নামও এখনও মনে আছে, ভেন্যুটাও মনে আছে, সম্ভবত তপবন ভেন্যুর নাম ছিল, সবই মনে আছে। তার কারণ হচ্ছে ভীষণ স্পেশাল,
প্রথম একটা বিয়ের ফটোগ্রাফি করছিলাম এবং প্রফেশনাল ওয়েতে। তার আগে কিছু কাজ আমি করেছিলাম যেগুলো প্রফেশনাল ওয়েতে নয়, এমনি বন্ধু দিদির বিয়েতে করেছি। আচ্ছা, আপনার এই স্টার্ট আপের আইডিয়াটা কবে থেকে আসলো? দেখুন, আজকে ভারতবর্ষে প্রচুর স্টার্ট আপ কালচার শুরু হয়েছে, বাট আমি যে সময়ের কথা বলছি 2014 সালে, তখন স্টার্ট আপ শুরু হয়েছিল অবভিয়াসলি, বাট এত স্টার্ট আপ ব্যাপারটা ছিল না। আর আমার কখনো স্টার্ট আপ ভাবে আমি এটাকে ভেবে করিনি। রিজন একটাই, সেই প্যাশন থেকে প্রফেশন এইভাবে মানে চেঞ্জ হয়ে যাওয়াটা। আর অকেশনালি অর্ডার কেমন আসে? দেখুন, অর্ডার বলতে আমাদের ওয়েডিং ফটোগ্রাফির ক্ষেত্রে এটা অর্ডার ওইভাবে হয় না। আমাদের যেটা হয়, এনকোয়ারি আসে, এনকোয়ারি থেকে তারপরে কনভার্ট হয়। তো অন অ্যান্ড অ্যাভারেজ আমাদের দিনে হয়তো 25 থেকে 30টা এনকোয়ারি থাকে, এবার তারপরে সেই অনুযায়ী কনভার্সন হয়। আচ্ছা, আপনার এই ওয়েডিং বা অন্য কোনো রকম কোনো প্রোগ্রামের চার্জেস কেমন আছে? দেখুন, আমরা একটা এমন পরিবার যেখানে রিক ফটোগ্রাফি পরিবারে আমরা একদম আলপিন থেকে এলিফ্যান্ট, আমরা সব কিছু আমরা দেখি। আমাদের কোনো, আপনি যদি চার্জেস জিজ্ঞাসা করেন, আপনি আমাদের মানে 1 লাখ টাকারও প্যাকেজ পাবেন, 5 লাখেরও পাবেন, 10 লাখেরও পাবেন, বিকজ আমরা এখানে মানে ভাস্ট সেট অফ মানুষদেরকে হেল্প করি। আমি অনেক ক্ষেত্রে দেখেছি, অনেক মানুষের মধ্যে ব্যাপার আছে, আমি অনেকে থেকে শুনেছি যে তারা হয়তো আমাদের এনকোয়ারি করেন না, বিকজ তারা ধরেই নেন যে আমরা এতটাই বেশি কস্টলি, আমাদেরকে অ্যাফোর্ড করতে পারবেন না। আমি সেই ভুলটা ভাঙতে চাই যে আমরা কিন্তু সব ক্ষেত্রে, সমস্ত ইভেন্টের ক্ষেত্রে কস্টলি নই, ডিপেন্ড করছে আপনার রিকোয়ারমেন্ট কী। তো আমাদের এরকমও আছে যে আমরা একটা CSR অ্যাক্টিভিটিস হয় প্রত্যেকটা কোম্পানিতেই, যে একটা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, আমরা সেইটা মাথায় রেখে আমরা প্রত্যেক বছর চেষ্টা করি কিছু ইভেন্ট বা কোনো একটা বা দুটো ইভেন্ট যেখানে আমরা ফ্রি অফ কস্ট যাতে শ্যুট করে দিই, যে মানুষটির হয়তো বিয়ের মানে কোনো বাজেটই নেই। আচ্ছা, আপনার জীবনের সবথেকে খারাপ সময় কোনটা ছিল, আর সেই সময়টা কিভাবে অতিক্রম করেছিলেন আপনি? খারাপ সময় অবভিয়াসলি আমার লাইফে এসেছে যখন আমি ডিপ্রেস থেকেছি। আমি একটাই জিনিস সবসময় নিজেকে বলেছি যে খারাপ সময় এসছে মানে এরপর ভালো সময় আসবে। মানে ওই একটা কথা আছে না, মেঘ দেখে করিস নেমা হয়, আড়ালে যে সূর্য আসে। কোটেশনটা ভুল বলছি কিনা জানি না, বাট আমার যে মনে পড়ছে যতটা ততটাই বললাম। তো আমি এইগুলোতে খুব বিলিভ করি যে খারাপ ভালো সব কিছু লাইফে থাকবে, সব কিছু নিয়ে চলতে হবে, বিকজ যদি খারাপ সময় না থাকে তাহলে ভালো সময়ের কোনো ভ্যালু থাকবে না আমাদের কাছে। অ্যান্ড বিজনেস যখন করতে এসেছি, বিজনেস তো খারাপ সময় 100% হবে। অ্যাকচুয়ালি বিজনেস, ফিনান্স, এইগুলো না সব কিছু না আমাদের খারাপ ভালো নিয়ে চলে। হ্যাঁ, আমি একটা জিনিসকে যেটা আমি মনে করি যে সবথেকে যেটা আমাদের হাতে নেই, সেটা শারীরিক কোনো প্রবলেম। আজকে যারা আমরা বিজনেসের মধ্যে আছি, যারা স্টার্ট আপ কালচারের সাথে যুক্ত, তারা জানি এত বেশি আমরা শরীরকে অ্যাবিউজ করি, আমাদের হেলথ কন্ডিশন খুব খারাপ হয়ে যায়, যেটা আমার উপর দিয়েও গেছে। আমি নিজেকে ফিল করি যে আমি নিজের ক্ষতি করেছি, ইভেন এখনও করছি। বাট যারা এখন নতুন শুরু করছে তাদেরকে বলবো যে প্রথম থেকে হেলথকে বেশি করে প্রায়োরিটি দাও, কারণ খারাপ সময় কিন্তু সব থেকে বেশি মানে ইম্প্যাক্ট করে হেলথের জন্য। তোমার হেলথ ঠিক না থাকলে তোমার শরীর ঠিক থাকবে না, তোমার কাজেরও ক্ষতি হবে। আচ্ছা, আপনার কি কখনো মনে হয়েছে যে আপনি যে ফটোগ্রাফি প্যাশনে আছেন, এই প্যাশনটা আপনার জন্য ভুল, বা আপনি মনে করছিলেন যে এর থেকে ভালো কোনো IT কোম্পানিতে কাজ করতাম? এটা একটা খুব ক্রিটিক্যাল কোয়েশ্চেন। এটা যদি বলি যে কখনো মনে হয়নি, তাহলে সম্পূর্ণ মিথ্যে কথা বলা হবে। এটা মনে সবার হয়, ইচ অ্যান্ড এভরিওয়ান। আজকে যে মানুষটা বোধ হয় যে আজকে 100 crore টার্নওভার করছে, তারও মনে হয় যে আমি হয়তো লাইফে ওই ডিসিশনটা নিলে হয়তো আজকে 1000 crore টার্নওভার করতাম। যে 1000 crore টার্নওভার করছে, তার মনে হয় যে আমি ওই ডিসিশনটা লাইফে ভুল নিয়েছি, নাহলে 10,000 crore টার্নওভার করতে পারতাম। আমি টার্নওভার দিয়ে বোঝালাম এই কারণে যে আমার কাছে টাকাটা মেন ব্যাপার না, আমি জাস্ট বোঝানোর এক্সাম্পলের জন্য। রিজন এইটা যে আমরা লাইফে যখনই কিছু করছি, আমাদের কাছে অপশানস অনেক থাকছে, আমরা একটা অপশানস নিচ্ছি, বাকি অপশানসগুলো নিতে পারছি না। তো লাইফে অলওয়েজ আমাদের কিছু না কিছু জিনিস ছেড়ে যাবে, ঠিক আছে? লাইফে কিছু না কিছু আমরা পাবো, কিছু কিছু হারাবো। তো লাইফে একসাথে সব কিছু পাওয়া যায় না। আজকে আমি ফটোগ্রাফিতে এসেছি, অনেক মানুষের ভালোবাসা পেয়েছি, প্রচুর মানুষের আজকে মানে তাদের আশীর্বাদ পেয়েছি। আজকে আমার কাছে অনেকে ফোন করে বলেন যে তুমি আমার মেয়ের বিয়েটা এত সুন্দর করে কভার করেছো, আমার কাছে এটা একটা বড় বিশাল বড় ইম্পর্টেন্ট জিনিস ছিল, তুমি সেটা এত সুন্দর করে করেছো। তো এইগুলো আমার কাছে মনে হয় যে তাদের একটা আশীর্বাদ পাচ্ছি, তাদের ব্লেসিংস পাচ্ছি। হয়তো এইগুলো আমি আজকে এই ওয়েডিং ফটোগ্রাফিতে না আসলে পেতাম না। হয়তো আমি কোনো অনসাইট পেতাম, হয়তো আমি বিদেশে থাকতাম, হয়তো BMW মার্সিডিজ চালাতাম, হয়তো দারুণ এক্সোটিক লোকেশনে থাকতাম, হয়তো সেগুলো পাচ্ছি না। হয়তো কখনো কখনো সেগুলো মনেও হচ্ছে, যেহেতু আমি রক্ত মাংসের মানুষের মধ্যে মনে হওয়াটা স্বাভাবিক। আমি যদি বলি যে এগুলো মনে হয় না, তাহলে খুব মিথ্যে কথা বলা হবে। মিথ্যে কথা আমি বলতে চাই না অন ক্যামেরা। তো মনে হয় কখনো কখনো ডিপ্রেস লাগে, কোনো সময় খারাপ সময় যায়, বাট সেটা ওই ক্ষণিকের জন্য। বিকজ অ্যাকচুয়ালি আমার ফটোগ্রাফির প্রতি ভালোবাসা বা আমার রিক ফটোগ্রাফির প্রতি ভালোবাসা, আমার যে আশেপাশে যে মানুষরা এবং আমার রিক ফটোগ্রাফি পরিবারের প্রত্যেকটা আমার মানে ভাইয়েরা যারা আছে, তারা এমনভাবে আমাকে ঘিরে থাকে, তাদের যে পুশ থাকে, আমাদের ক্লায়েন্টদের যে হেল্প থাকে, তাদের পুশ থাকে, ফ্যামিলির যে পুশ থাকে, তাতে আমার এই খারাপ লাগাগুলো খুব কিছু মুহূর্তের জন্য আসে, তারপরে কেটে যায়। আচ্ছা, আপনি এমটেক করার পর ফটোগ্রাফি পেশায় আসায় সমাজ থেকে কি কোনো নেগেটিভ প্রভাব এসেছিল?
প্রচুর এসেছিল, প্রচুর, মানে পাড়াপড়শি, আত্মীয় স্বজন, রিলেটিভদের মধ্যে থেকে অনেক মানুষ অনেক নেগেটিভ বলেছে, মানে কথা বলেছেন। কেউ ডিরেক্টলি বলেছেন, বাট ইনডিরেক্টলি বেশি শুনেছি আমি। এবং কখনো সেটা শুনেছি যে আমার মা বাবা শুনেছে, কখনো আমি শুনেছি। এবং মানে এটা কোথাও গিয়ে আমার ফিল হয়েছে যে আমি খুব একটা ভুল কাজ করেছি লাইফে, খুব একটা খারাপ কাজ কিছু করে ফেলেছি। বাট আমি খুব লাকিলি আমি ফ্যামিলি থেকে খুব বেশি সাপোর্ট পেয়েছিলাম। আমার বাবা তো এরকম বলেছিল, লাইফে তোকে কিছু করতে হবে না, তুই তোর যেটা ভালো লাগে তুই সেটা কর। মানে আমি কাউকে আমার জবাবদিহি করতে হবে এটার জন্য তোকে কিছু করতে হবে না, তুই যেটা ভালোবাসছিস তুই সেটাই কর। মানে আমার বাবার ক্ষেত্রে আমি এই সাপোর্টটা পেয়েছি। ফুল মানে সমাজ থেকে আমি প্রচণ্ড নেগেটিভিটি পেয়েছি। আমি এখনও এমনও অনেক মানুষকে জানি, আমার টিমেও অনেক ফটোগ্রাফাররা আছে যারা অনেক ফ্যামিলি থেকে বা ফ্যামিলির বাইরে থেকে অনেক প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে। এছাড়া প্রচুর ফটোগ্রাফার ক্ষেত্রে দেখেছি তারাও এই জিনিসগুলো ফেস করেছে, যে তারা হয়তো একটা অন্য ক্যারিয়ার থেকে ছেড়ে এখানে এসেছে। তো তাদেরকে আমি সবসময় এই মেসেজটা দিই যে ভাই, যে যা বলছে বলুক, এগুলোতে কথায় কান দিস না, বিকজ আলটিমেটলি দিনের শেষে তুই হ্যাপি কিনা সেটা মেন ব্যাপার। আচ্ছা, আপনি কি মনে করেন ফটোগ্রাফিটি একটি পেশা নাকি একটি জীবনধারা? ফটোগ্রাফি অ্যাকচুয়ালি একটা জীবনধারা। ফটোগ্রাফিকে শুধু পেশা হিসেবে বিচার করতে গেলে খুব ভুল করা হবে। শুধু ফটোগ্রাফি বলে নয়, যে কোনো শিল্পকলা, মানে ফটোগ্রাফি হতে পারে, নাচ হতে পারে, গান হতে পারে, ছবি হতে পারে, এগুলো একটা জীবনধারা। এইগুলোকে ভালোবেসে এর সাথে বাঁচতে হয়। এমন নয় যে এটা একটা প্রফেশন হিসেবে আমি দেখলাম। দেখুন, আজকে একটা মানুষ, ধরুন যার একটা মুদিখানার দোকান আছে, সে মানুষটা হয়তো ভায়োলিন বাজাতে ভালোবাসে, সে মুদিখানার দোকান করেও দিনের শেষে ভায়োলিন বাজাতে পারে। কিন্তু যে মানুষটা ফটোগ্রাফিকে ভালোবাসে, সে হয়তো আইটি কোম্পানিতে চাকরি করে ফটোগ্রাফিটা করছে, সে কিন্তু তার পেশা কিন্তু আইটিতে চাকরি করাটা, কিন্তু তার ভালোবাসাটা কিন্তু ফটোগ্রাফি। মানে সে কিন্তু তার এই ফটোগ্রাফিটা তার জীবনের মধ্যে অলরেডি যুক্ত। আবার যে ফটোগ্রাফি করছে, ফটোগ্রাফিটাই পেশা এবং প্রফেশন যার, মানে প্রফেশন অ্যান্ড প্যাশন যার, তার ক্ষেত্রেও জীবনধারাটা কিন্তু ফটোগ্রাফি। তো আপনি যদি এইভাবে ভাবেন, আপনি নাচের ক্ষেত্রে ভাবেন, আপনি গানের ক্ষেত্রে ভাবেন, যারা এই প্রফেশনগুলোর সাথে যুক্ত আছে তারা অ্যাকচুয়ালি কিন্তু এগুলোকে ভালোবেসে আছে। বাট অন্য XYZ প্রফেশন, আজকে আইটি প্রফেশন হতে পারে, আজকে সরকারি চাকরি হতে পারে, আজকে অন্য কিছু হতে পারে, সেইগুলো কিন্তু সেই মানুষগুলোর প্যাশন নয়। কেউ অন্তত এসে বলবে না যে আইটিতে চাকরি করাটা আমার প্যাশন ছিল, বা কেউ বলবে না যে সরকারি চাকরি করাটা আমার প্যাশন। হতে পারে একটা অ্যাচিভমেন্ট, বাট দ্যাট ইজ নট প্যাশন। তো এই প্যাশন আর প্রফেশন মিশে গেলে না, সেটা একটা জীবনধারা হয়ে যায়। তো ফটোগ্রাফি অন্যান্য আরও শিল্পকলার মতো এটা একটা জীবনধারা আমি মনে করি। আচ্ছা, এই ফটোগ্রাফি নিয়ে আজকের দিনে যারা অনুপ্রাণিত কিন্তু তারা পেশা হিসাবে বেছে নিতে ভয় পাচ্ছে, তাদের জন্য আপনার কি বার্তা থাকবে? আমি প্রথমেই একটা কথা সবাইকে বলবো, যারা পেশা হিসেবে নিতে চাও ফটোগ্রাফিকে, ফার্স্ট নিজের কাছে নিজেকে প্রশ্ন করো যে তুমি ফটোগ্রাফিকে কতটা ভালোবাসো, তুমি ফটোগ্রাফিটা নিয়ে সারাটা জীবন কাটাতে পারবে কি না। প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে তুমি যখন নিজেকে অ্যাজ এ ফটোগ্রাফার হিসেবে ভাববে, তুমি কি খুশি থাকবে না তোমার ভেতরে কোনো রিগ্রেটস কাজ করবে? ফটোগ্রাফি পেশাটা কিন্তু খুব সহজ পেশা নয়, এটায় কিন্তু আনসার্টেনিটিতে ভরা। আজকে কাজ আছে, কালকে কাজ নেই, পরশু দিন কাজ আছে, তারপরের দিন কাজ নেই। লাইফে প্রত্যেকটা দিন কিন্তু খুব প্রেডিক্টেবল ওয়েতে চলবে না। যদি তুমি চাও যে জীবনটা একটা রাফ সিয়ের মধ্যে দিয়ে কাটাবে এবং তুমি অ্যাডভেঞ্চার চাও লাইফে, অ্যাডভেঞ্চার ইন দ্য সেন্স তথাগত রকম অ্যাডভেঞ্চার নয়, জীবনের অ্যাডভেঞ্চার, মানে আমি নেক্সট মান্থটা আমার কেমন যাবে আমি জানি না, বাট তারপরেও আমাকে সেটা নিয়ে চলতে হবে, তাহলে তুমি অবশ্যই ফটোগ্রাফিতে এসো। ফটোগ্রাফিটাকে তুমি ভালোবাসলে অবশ্যই ফটোগ্রাফিতে এসো। ফটোগ্রাফির প্রতি তোমার সেই প্যাশন থাকলে অবশ্যই তুমি ফটোগ্রাফিতে এসো। আর নিজের প্রতি 100% ট্রু থেকো। কখনও নিজের প্রফেশনকে বা নিজের প্যাশনকে তুমি চিট করো না। চিট এই সেন্সে আমি বলছি করো না, মানে ধরো তুমি একটা জায়গায় একটা কাজে গেছো, সেখানে গিয়ে তুমি জানো যে এই কাজটা আরেকটু এফোর্ট দিলে আরেকটু বেটার হবে, বাট তুমি জানো এই কাজটা যে আমি এফোর্টটা নাও দিই তাতেও কাজটা করে দিয়ে চলে আসা যাবে। ওই এক্সট্রা মাইল, ওই এক্সট্রা যে এফোর্টটা, ওইটা দেওয়ার চেষ্টা করো। হয়তো আমার এই কথাগুলো একটু ডিপ টক হয়ে যাচ্ছে, বাট এটা যারা পেশা হিসেবে নিতে চায় তাদের জন্য এটা খুব বেশি করে জানা জরুরি যে ফটোগ্রাফি আর 5টা প্রফেশনের মতো নয়, এটা একটা আর্ট রিলেটেড প্রফেশন। এবং আর্ট রিলেটেড প্রফেশনের যে পরিশ্রমটা, যে লড়াইটা, সেটা প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে আমাদের লড়তে হয় এবং লড়ে চলেছি লাস্ট 10 বছর ধরে, হয়তো আগামী 10 বছরও লড়বো। এবং এই যে লড়ছি, এই লড়াটার পেছনে এটা যদি আমি ভালো না বাসতাম তাহলে আমি টায়ার্ড হয়ে যেতাম, আমি পরিশ্রান্ত হয়ে যেতাম। আজকে ভালোবাসি বলে পরিশ্রান্ত হচ্ছি না, এবং আমি জানি হয়তো জীবনের শেষ দিন অবধি আমাকে এই লড়াইটা করে যেতে হবে। এই লড়াইটা না করলে ফটোগ্রাফিতে আমি টিকে থাকতে পারবো না। আমি প্রত্যেকটা শ্যুটে যাওয়ার আগে আমি আজও ভয় পাই। এই ভয়টা হয়তো আমাকে জিজ্ঞাসা করতে পারে কোনো মানুষ, তুমি এখনও ভয় পাও? হ্যাঁ, আমি এখনও ভয় পাই। আজকে 1200-র উপরে আমরা ওয়েডিং কভার করেছি রিক ফটোগ্রাফিতে, তারপরেও আমি ভয় পাই। কি ভয় পাই? আজকে আমি ভালো ছবি তুলতে পারবো তো?
আজকে আমি ভালো ভিডিওটা আমাদের টিমের হবে তো, আজকে আমি আমাদের ক্লায়েন্টকে স্যাটিসফাই করতে পারবো তো। এবং আমি এটা মনে করি যে এই ভয়টা যতদিন আমার মধ্যে আছে ততদিন আমি আমার লাইফে আমার গ্রোথ, আমার পারফরমেন্স ঠিক থাকবে। যেদিনকে থেকে আমার মধ্যে এই ভয়টা চলে যাবে সেদিনকে থেকে আমার মানে পড়াটা শুরু হবে, মানে শেষের শুরু হবে। তো আমি প্রত্যেকটা মানুষকে যারা এই ফটোগ্রাফিতে আসতে চায় তাদেরকে বলবো যে এই ভয়টা পাও, নিজের বাউন্ডারিকে আরেকটু পুশ করো, তারপরে ফটোগ্রাফিতে আসার কথাটা ভাবো। বিকজ ফটোগ্রাফির লাইফটা খুব সহজ লাইফ নয়, এটা অত্যন্ত কঠিন লাইফ, কিন্তু ভালোবাসাময় লাইফ। তুমি ভালোবাসলে এই লাইফটা খুব সহজ তোমার জন্য, তুমি ভালো না বাসলে এটা খুব কঠিন। এবং শুধুমাত্র পয়সার জন্য, শুধুমাত্র গ্ল্যামারের জন্য, এটা আমি আগেও বলেছি অনেকবার, যে কখনো এই প্রফেশনে এসো না। আপনি যে আপনার কাজের প্রতি যে প্যাশন এবং ক্রিয়েটিভিটি রাখেন, তো নতুন ফটোগ্রাফাররা তারা তাদের সেই পেশার মধ্যে কীভাবে রাখবে সেটাকে? উত্তরটা হচ্ছে ভালোবাসা। ফটোগ্রাফিকে ভালোবাসো, প্রত্যেক দিন ভালোবাসো, আরও বেশি করে ভালোবাসো। তুমি ভালোবাসলেই তুমি সেখান থেকে ক্রিয়েটিভিটি তুমি খুঁজে পাবে। তুমি একটা ছোট্ট ঘরের মধ্যে একটা মিনিমাম, মানে খুব ভালো কোনো ইমপ্রেসিভ ব্যাকগ্রাউন্ড নয়, খুব একটা ইমপ্রেসিভ তোমার মডেল নয়, তারপরেও তুমি ছবি তুলতে পারবে ভালোভাবে যদি তুমি জিনিসটাকে ভালোবাসো। বিকজ সেখানে তুমি কিছু না কিছু ফ্রেম খুঁজে পাবে, কিছু না কিছু ভালোবাসার জিনিস খুঁজে পাবে, কিছু না কিছু এলিমেন্টস খুঁজে পাবে। তো ভালোবাসাটা মেন ইম্পর্টেন্ট জিনিস। মানে আজকে আমি বারবার আমার ইন্টারভিউর মধ্যে আমি একটা কথা বারবার বলছি যে ফটোগ্রাফিটাকে ভালোবাসো। যদি তুমি ভালোবাসতে পারো তোমার কাছে যে কোনো জিনিস সুন্দর হয়ে যাবে। ধন্যবাদ রিক বাবু। লাইভ লেসন স্টুডিওর পক্ষ থেকে আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা রইল। আপনি আরও এগিয়ে যান, এটাই আমাদের কামনা রইল। আরও একবার ধন্যবাদ জানাই আপনার বহুমূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। ধন্যবাদ।